আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি কাছে ও দূরে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই শুভকামনায় আমি শাহিদ সবুজ আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতে স্যামসাং ব্র্যান্ডের একটি হ্যান্ডসেট রয়েছে। সেটটির মডেল হলো স্যামসাং a51। এই ফোনটি মূলত এখন ডেড কন্ডিশনে রয়েছে। তো আজকে আমি এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি চার্জিং ইউএসবি কেবলটি কানেক্ট করে দেখলাম যে এখানে কোনো প্রকার অ্যাম্পিয়ার লোড নিচ্ছে না, শুধু 1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আর এই মুহূর্তে আমি হ্যান্ডসেটটির ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব ফোনটিতে মূলত রিডিং কত দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমি যখন পাওয়ার বাটনটি প্রেস করতেছি এখন দেখতে পাচ্ছি যে টোটালি আপনার 14 থেকে 15 এরকম রিডিং নিয়ে আটকে যাচ্ছে। তো মূলত এই হ্যান্ডসেটটির যে ধরনের প্রবলেম হয়ে থাকে সেটি হলো সিপিইউ এবং কি র্যাম আইসি, দুটো আইসি যখন ড্রাই হয়ে যায় বা লুজ কন্ট্যাক্ট হয় তখন মূলত এই সিনড্রোম দেখা দেয়। তো আজকে আমি এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি একদম ইনটেক অবস্থায় আছে। এক্ষেত্রে কোনো টেকনিশিয়ান বা আমার আগে বা ইতিপূর্বে কাজ করেনি, আমি ফার্স্ট এই হ্যান্ডসেটটিতে কাজ করার চেষ্টা করতেছি। আরেকটি বিষয় আপনারা হয়তো জেনে থাকবেন যে আমার ইউটিউব চ্যানেলে যখন আমি একটি ভিডিও আপলোড করি তখন টেকনিশিয়ান বা যারা ইউজার রয়েছেন তাদের যেন হেল্প হয় ভিডিওটাই দেখে, সে ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং কি আমার ভিডিওতে কোনো প্রকার কোনো কিছু হাইড রাখার চেষ্টা করি না। আজকে আমি একটি ডেড ফোন কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন সেই বিষয়ে ফার্স্ট টু লাস্ট A to Z ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, একটি বিষয় মনে রাখতে হবে যে একটি ডেড ফোন একটি ভুল সিদ্ধান্তের কারণে সারা জীবনের জন্য ডেড হয়ে যেতে পারে। সেই বিষয়টি আসলে আমাদের মাথায় রেখে প্রত্যেকটা হ্যান্ডসেট যখন আমরা প্রথম স্টেপে কাজ করব তখন সে ফোন কী কারণে ডেড হয়েছে, কেন ডেড হয়েছে, কিভাবে ডেড হয়েছে, আমরা সবসময় কাস্টমারের কাছ থেকে সেই বিষয়টি জানতে চাবো। যখন কাস্টমার ফুল ডিটেলস দিবে তখন তার উপর বেসিক নলেজ নিয়ে আমরা ধাপে ধাপে কাজ করে ফোনটি রিপেয়ার করার চেষ্টা করব। একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, যারা ইউজার রয়েছেন তারা যখন ফোনগুলো রিপেয়ার করার জন্য কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যান তখন কিন্তু আসলে তারা ফুল ডিটেলস দিতে চান না। আসলে এটাই হলো সবচেয়ে বড় বোকামি, আমি বলবো এটা হলো সবচেয়ে একটা বড় বোকামি। যখন একটি ফোন রিপেয়ারের জন্য ইউজাররা কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে যাবে তখন আমি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ফুল ডিটেলস দিবেন। কিভাবে একটি ফোন ডেড হয়েছে, আপনার ফোনটি কিভাবে ডেড হয়েছে, হঠাৎ করে ডেড হয়েছে, আপনার চার্জিং কানেকশন রাখা অবস্থায় ডেড হয়েছে, ডেড হওয়ার আগে কোনো প্রকার কোনো ইস্যু ছিল কি না, ফোনে কোনো সাইটে ফল্ট করতো কি না, এই ধরনের ফুল ডিটেলস আপনারা দেবেন। এবং কি ফোনটি যদি হাত থেকে পড়ে যায় বা ওয়াটার ড্যামেজ থাকে ইতিপূর্বে, সবগুলো ডিটেলস আপনারা টেকনিশিয়ান বার কাছে দেবেন। আর এই সমস্ত ডিটেলস দেওয়ার কারণে যদি টেকনিশিয়ান বার দক্ষতা এবং নলেজ ভালো থাকে তো ফার্স্ট টাইমে একটি ফোন রিপেয়ার করার জন্য যা যা প্রয়োজন সেই সঠিক কাজটি করবে এবং কি ফোনটি রিপেয়ার হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি প্রথম স্টেপে এই ফোনটি রিপেয়ার করার জন্য সিপিইউর উপর অ্যাটাক করতেছি। আসলে সিপিইউর উপর কেন অ্যাটাক করতেছি এটি একটি জানার বিষয়। আপনাদের মনে কৌতূহল থাকতে পারে যে সরাসরি কিভাবে একটি ফোনের সিপিইউর উপর অ্যাটাক করতেছেন আপনি। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে আমি একটি ডেড ফোন আইডেন্টিফাই করার জন্য কী স্টেপ রয়েছে, কিভাবে ফোনগুলো ডেড ফোন আইডেন্টিফাই করব যে ডেড ফোনটি পাওয়ার সেকশন থেকে প্রবলেম নাকি সিপিইউ থেকে প্রবলেম নাকি ফ্ল্যাশ আরআইসি থেকে প্রবলেম, সব বিষয়ে আসলে আপনাদেরকে ডিটেলস দেবো আজকে আমি। তো আমি শুরুতেই এই হ্যান্ডসেটটি সিপিইউটি কেন রিমুভ করতেছি সেটি আসলে একটি জানার বিষয়। আসলে সত্যিকার অর্থে স্যামসাং ব্র্যান্ডের যে হ্যান্ডসেটগুলো রয়েছে এই হ্যান্ডসেটগুলো যখন আমাদের কাছে আসবে, যখন আমরা এই হ্যান্ডসেটগুলো রিপেয়ার করার চেষ্টা করব, প্রথম স্টেপে আমাদেরকে দেখতে হবে ফোনের চার্জিং কানেক্টরে যখন আমরা ইউএসবি চার্জিং কেবলটি কানেক্ট করব তখন অ্যাম্পিয়ার বা লোড কত নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয় যেটি না বললেই নয় সেটি হলো একটি ডেড ফোনের ফল্ট যখন আমরা আইডেন্টিফাই করব তখন সেই ফোনের সিস্টেম প্রসেসরটা কী দিয়ে তৈরি, সেটা হতে পারে মিডিয়াটেক, সেটা হতে পারে কোয়ালকম, সেটা হতে পারে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর। আসলে প্রসেসরের উপর নির্ভর করে এক এক হ্যান্ডসেটের আপনার সেন্স বা চার্জিং লোডিং এক এক ধরনের দেখাবে। আজকে আমি কোয়ালকম বা মিডিয়াটেক প্রসেসরের যে হ্যান্ডসেটগুলো রয়েছে সেই হ্যান্ডসেটগুলো কীভাবে ডেট আইডেন্টিফাই করবেন সে বিষয়ে কোনো আলোকপাত বা কথা আপনাদেরকে বলবো না। আমি শুধু আজকে স্যামসাং যে এক্সিনোস প্রসেসর রয়েছে যেগুলো ডাবল ডেকার সিপিইউ হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমার হাতে যে হ্যান্ডসেটটি রয়েছে হ্যান্ডসেটটির সিপিইউর উপর অংশে যে র্যাম আইসিটি রয়েছে
র্যাম আইসিটি রিমুভ করার চেষ্টা করতেছি। তো র্যাম আইসি রিমুভ করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেন সিপিইউর চতুর্পাশে যে ছোট ছোট কম্পোনেন্ট বা রেজিস্ট্যান্স রয়েছে সেগুলো যেন মিসিং না হয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি যে হ্যান্ডসেটটিতে কাজ করতেছি, এই হ্যান্ডসেটটিতে ইতিপূর্বে কোনো টেকনিশিয়ান ভাই কাজ করেনি। আমি প্রথম এই ফোনটি কাজ করতেছি। আর এই ফোনটি মূলত ডেড কন্ডিশনে ছিল। তো সর্বপ্রথম আমি এই ফোনটির যে ফল্ট সেটি কিভাবে ফাইন্ড করেছি এই বিষয়ে কথা বলবো। আমি যখন এই ফোনটি আমার হাতে পাই, যখন আমি চার্জ দেওয়ার চেষ্টা করি, তখন এই হ্যান্ডসেটটিতে চার্জ লোড নিচ্ছিল না, শুধু 1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছিল। এখন এখানে একটি বিষয় রয়েছে যে আপনারা কীভাবে বুঝবেন যে এই হ্যান্ডসেটটিতে কত অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। নর্মাল চার্জার দিয়ে তো এটি শো করে না। সেক্ষেত্রে মার্কেটে আপনারা চার্জার নামক একটি চার্জার পাবেন, সেটা মেকানিক্যাল বা সানশাইন ব্র্যান্ডের হতে পারে। আর সেই চার্জিংয়ে দেখবেন আপনার 6টা চার্জিং পোর্ট রয়েছে, এবং কি প্রত্যেকটা পোর্ট দিয়ে যখন আপনারা যে কোনো ফোন চার্জ দেওয়ার চেষ্টা করবেন, তখন ওই ফোনটি কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে সেই বিষয়টি কিন্তু স্ক্রিনে শো করবে। আর আমি চার্জারের মাধ্যমে এই ফোনটিতে আমি কনফার্ম হয়েছি যে এই ফোনে অনলি 1 অ্যাম্পিয়ার শো করতেছে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমার হ্যান্ডসেটটির সিপিইউ এবং কি র্যাম আইসি দুটোই রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে, এবং কি আমি ক্লিন করার প্রসেসটা এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ সেক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। আর এই মুহূর্তে র্যাম এবং কি সিপিইউ দুটো আইসি রিবোলিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সিপিইউ এবং কি র্যাম আইসি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে নেব। প্রিয় ভিউয়ার্স, যে বিষয়ে কথা বলতেছিলাম যে আমার এই হ্যান্ডসেটটিতে 1 অ্যাম্পিয়ার চার্জ লোড নিচ্ছিল। অনেক ক্ষেত্রেই হয়তো অনেকে দেখে থাকবেন যে যখনই একটি ফোনে চার্জ লোড নিচ্ছে না, 1 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, তখন হয়তো অনেক টেকনিশিয়ান ভাই ভেবে থাকবেন যে ফোনটিতে হয়তো চার্জিং আইসিতে প্রবলেম, যার কারণে ফোনটিতে চার্জ নিচ্ছে না। একটি ডেড ফোন চার্জে দিলে চার্জ লোড নিচ্ছে না, আর সেটার জন্য চার্জিং আইসি দায়ী বা পাওয়ার আইসি দায়ী, এ ধরনের চিন্তাধারা যদি কোনো টেকনিশিয়ান ভাই করে থাকেন তাহলে সম্পূর্ণই ভুল। আমি আপনাদেরকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতেছি। বর্তমানে যে লেটেস্ট প্রযুক্তির হ্যান্ডসেটগুলো রয়েছে আর কয়েক বছর আগের যে হ্যান্ডসেটগুলো রয়েছে, দুটোর ম্যানুফ্যাকচারিং যে ড্রয়িংয়ের যে ব্যাপার সেটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম বা আলাদা। বর্তমানে লেটেস্ট প্রযুক্তির যে হ্যান্ডসেটগুলো রয়েছে, যেগুলো হ্যান্ডসেটগুলোর ব্যাটারিগুলো ফিক্সড হয়ে থাকে, সেই হ্যান্ডসেটগুলোর উপর প্রত্যেকটা কোম্পানি সেফটির বিষয়টা বেশি গুরুত্ব দিয়েছে। যে কারণে আমরা একটি ডেড ফোন যখন চার্জিং ইউএসবি কেবল কানেক্ট করে ফোনটি চার্জ করার চেষ্টা করব, তখন ফোনগুলো চার্জ নিবে না, অনলি 1 অ্যাম্পিয়ার শো করবে। এর কারণটি কি? এর কারণটি হলো, যখন আমরা ইউএসবি কেবলটি কানেক্ট করব, তখন সিপিইউ থেকে চার্জিং আইসিকে একটি সিগন্যাল প্রদান করবে যে এই হ্যান্ডসেটের আদার্স যতগুলো হার্ডওয়্যার সেকশন রয়েছে সবগুলো সেকশনই ওকে রয়েছে। এখন এই ফোনটি চার্জ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, এখন ফোনটি চার্জ হতে পারে। তখনই চার্জিং আইসি সচল হবে, এবং কি ফোনের যে ব্যাটারিটি রয়েছে ব্যাটারিটি চার্জ হবে, এবং কি অ্যাম্পিয়ার লোড নিবে। আপনারা হয়তো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কেন একটি লেটেস্ট প্রযুক্তির হ্যান্ডসেট যখন ফোনে চার্জ লোড নেয় না, তখন কেন চার্জিং আইসিটি দায়ী না। এক্ষেত্রে দায়ী হলো মেন সিপিইউ, কারণ চার্জিং আইসি ওকে থাকা সত্ত্বেও, কারণ প্রত্যেকটা চার্জিং আইসি এখন ডিজিটালাইজ হওয়ার কারণে যখন চার্জিং আইসিকে সিপিইউ থেকে সিগন্যাল প্রদান করবে চার্জ হওয়ার জন্য, একমাত্র তখনই ফোনে চার্জ লোড নিবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার হ্যান্ডসেটের সিপিইউটি ইনস্টল করা কমপ্লিট, এবং কি যখন আমি ইউএসবি কানেক্ট করতেছি তখন আমার হ্যান্ডসেটটিতে কম্পিউটারের সাথে ইউএসবি নট রেকগনাইজ এরকম একটি সংকেত শো করতেছে। সুতরাং আমার হ্যান্ডসেটটির যে সিপিইউটি রয়েছে সিপিইউটি সম্পূর্ণরূপে ইনস্টল করা কমপ্লিট। এখন আমি মাদারবোর্ডের সাথে র্যাম আইসিটি ইনস্টল করে নেব। প্রিয় ভিউয়ার্স, যে বিষয়ে কথা বলতেছিলাম যে একটি ডেড ফোন কীভাবে ফল্ট আইডেন্টিফাই করব, কেন ফোনে চার্জ লোড নেয় না একটি ডেড ফোনে, সেই বিষয়টি হয়তো পরিষ্কার হয়ে গেছেন। এখন আমি কথা বলবো ফোনের সেন্স দেখে। স্যামসাংয়ের ডাবল ডেকারের এক্সক্লুসিভ প্রসেসরের যে হ্যান্ডসেটগুলো রয়েছে, সেই হ্যান্ডসেটগুলোতে যখন আমরা একটি ডেড ফোন হাতে পাবো, তখন যখন সেন্স দেখার চেষ্টা করব, তখন সেন্স যদি আপনার 14-15 এরকম সেন্সে গিয়ে আটকে যায়, তাহলে কি ভেবে নিব?
এক্ষেত্রে আমরা হয়তো অনেকেই মুখস্থ বিদ্যা বা ইউটিউবের মাধ্যমে আমরা অনেকেই অনেক কিছু জেনে থাকি যে সেন্সে যে কোনো সেন্সে গিয়ে আটকে থাকায় মানে সেটা ফ্ল্যাশ আরআইসিতে প্রবলেম। এখন এক্ষেত্রে যদি হুট করে এই হ্যান্ডসেটটি আমি ফ্ল্যাশ আরআইসিতে অ্যাটাক করতাম তাহলে কিন্তু হিতে বিপরীত হতো, ফোনটি সারা জীবনের জন্য ডেট হয়ে যেত। তো সেক্ষেত্রে আমি কিন্তু সে কাজটি করিনি। সেক্ষেত্রে কী করণীয়? আসলে এই হ্যান্ডসেটটি ডাবল টেকার হওয়ার কারণে যখন সিপিইউর উপরে যে র্যাম আইসিটি রয়েছে সেই র্যাম আইসিটি ড্রাই হয়ে যাওয়ার কারণে র্যাম আইসিটি সিপিইউ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে সিপিইউতে যখন আমি সেন্স দেখার চেষ্টা করেছি তখন 14-15 সেন্স দেখিয়েছে, যার কারণেই ফোনটি ডেড কন্ডিশনে চলে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয় হয়তো আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছেন যে একটি ফোন যদি 14-15 এই ধরনের সেন্সে গিয়ে আটকে থাকে তাহলে সেই ফোনটির যে সেন্সে আটকে থাকা মানেই যে ফ্ল্যাশ আইসির সমস্যা, সে আইডিয়া থেকে হয়তো আপনারা বের হয়ে গেছেন। কারণ ডাবল ডেকারের যে সিপিইউগুলো রয়েছে সেই সিপিইউর উপরের অংশে যে র্যাম আইসিটি রয়েছে সেই র্যাম আইসি যদি ড্রাই হয়ে যায় বা সিপিইউ থেকে সেই র্যাম আইসির লেগগুলো যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলেও কিন্তু নির্দিষ্ট একটি সেন্সে গিয়ে ফোনগুলো আটকে থাকবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটটি যে ডেট প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গেছে এবং কি ফোনটি স্যামসাং লোগো শো করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আর যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করব, অবশ্যই যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।